কলমের কণ্ঠের আজকের প্রথম আত্মপ্রকাশ হিসেবে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প দাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4 ফেব্রুয়ারি 1918 সালে। 3 খণ্ডে প্রকাশিত তার প্রথম উপন্যাস উপনিবেশ পাঠক সমাজে সমাদৃত হয়। তার উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন বিধ্বংস, দুঃশাসন, ভগবতী এবং উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক, শিলালিপি ও লালমাটি। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়। 8ই নভেম্বর 1970 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1958 সালের শারদীয়া তরুণের স্বপ্ন সংখ্যাতে। প্রধান চরিত্রে সুকুমার ও অবনী। শুরু হচ্ছে দাম। আরে সুকুমার না? কিরে, কি খবর? মাছটা নিয়ে মুখ তুলতে দেখি 12 বছর আগের আমার কলেজের সবচেয়ে প্রিয় বন্ধু খাম কলিগ অবনী বেশ অপ্রস্তুতে ফেলে দিয়েছে। অনেকদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস বল? এই চলে যাচ্ছে আর কি। তুই হঠাৎ রিজাইন করলি, আমাকে কিছু জানালিও না। বল, কোথায় বেশ একটা বক্তৃতা দিতে গেছিলি, তারপর দুম করে রিজাইন। কিরে, যাচ্ছিস কোথায়? আরে বাবা! কিছু না বলে এগিয়ে চললাম। অভদ্রতা করলাম বটে, কিন্তু কি করতাম? সেই লাঞ্ছনার কথা কি বলা যায়? অবনী দেখলাম সে আগের মতোই আছে, ঠিক পিছু নিয়েছে। আমি না বলা অবধি শান্তি নেই। ভাবলাম ওকে বলা যেতেই পারে, আগেকার মতো ভুল তো আর করছি না। দাঁড়িয়ে বললাম, সেই স্বভাবটা তোর এখনো গেল না দেখছি। মানে যেটা চাই অবনী সেটা চাই, এরকম একটা ব্যাপার। আমাকে জানতে হবে না? স্বনামধন্য বাংলার প্রফেসর শ্রীযুক্ত সুকুমার নন্দী কোন ধারায় অজ্ঞাতভাবে রিজাইন করলেন? এই যে স্যার, নেশন ওয়ান্টস টু নো। বাপ রে বাপ! বেশ, আজ ফ্রি থাকলে দুপুরে আয়, তোর নিমন্ত্রণ রইল। অ্যাড্রেসটা না জানলে কি উড়ে উড়ে যাবো আমি? তুই শোধরালি না, লেখ, আমি বলছি। অ্যাড্রেসটা দিয়ে চলে এলাম বাড়ি। আজ বিমর্ষ মনে একটু হলেও যেন আনন্দের ঢেউ ভেসে বেড়াচ্ছে। বেলা 1টা নাগাদ অবনী হাজির। আমি একা মানুষ, তাও আজ বন্ধু আসবে বলে পঞ্চব্যঞ্জন রান্নার চেষ্টা করলাম। পাত পেরে খেলাম দুজনে। তারপর সিগারেট ধরিয়ে শুরু করলাম অজ্ঞাত রিজাইনের সত্য উদ্ঘাটন, একদম গোড়া থেকে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক! আমাদের অঙ্ক বসাতেন, আশ্চর্য পরিষ্কার মাথা ছিল। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো ঘড়ি। হঠাৎ ঘড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন বোর্ডে। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর ঘড়ি বুলিয়ে চলেছেন।
অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। আর আমাদের তো যাকে বলে আর কি অঙ্ক বিশারদের টেনে টুনে 20 উঠতে চায় না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রকাণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তে। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না? এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন, ওনার চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। তাহলে বলতে হয় মাস্টারের দাপট ছিল। তারপর তা ছিল বটে, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই। বলতেন, প্লেটোর তোড় গড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও একই কথাই লেখা হয়েছে। সেখানে যদি যেতে চাস তাহলে। স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করেছিলেন তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এই নিয়ে আমরা কোনোদিনই মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। সে কি রে, এরকম ব্যাপার? সত্যি একটা বিভীষিকা। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টার মশাইয়ের হাত থেকেও। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টার মশাই গার্ড হয়ে আমার একেবারে সামনে এসে দাঁড়িয়েছেন। দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে যেতে হবে না, আমি কলেজে বাংলা পড়াই। থামলাম একটু, বেলা 4টে বাজছে। অবনী বলল, তারপর? আগে বল, চা খাবি তো? হ্যাঁ হ্যাঁ, আনলেই খাবো। যে একসময় চায়ের নেশা করতো তার হাতের চা খাবো না, তা আবার এতদিন পর? সে তো বুঝলাম, কিন্তু তোর বউ তোর জন্য চিন্তা করবে না এতক্ষণ এখানে? বউ থাকলে তো করবে। 3 বছর হয়ে গেল, মেয়ে তো বিদেশে, ক্যামব্রিজের ইংলিশের প্রফেসর। ঘরে ভাড়া বসিয়েছি, তাতে আরেকটা এফডি নিয়ে টিকে আছে আর কি। এই তুই চা নিয়ে বাকিটা শুনবো। ওহো, আমি তো জানতাম না। ঠিক আছে, একটু বস, আমি চা নিয়ে আসছি। চা নিয়ে এসে শুরু করলাম আবার। একদিন একটা পত্রিকার পক্ষ থেকে আমার কাছে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম তাদের, লেখক হিসেবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনাও ঘটেনি যে তা আসর করে লোককে বলতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব
অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কথা, ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পরমর্যাদা নয়। কাগজ কলম নিয়ে বসে গেল। মনে এলো মাস্টার মশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিল। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলতে বসেছি। এখন 2 আর 2 4 না 5 তা নিয়ে নিজের মধ্যেই সন্দেহ জাগে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তুই এইরকম এক্সপিরিয়েন্স লিখলি, তারপর পত্রিকাটা কি হলো? ওটা শুনেছিলাম দাঁড়িয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে আরো অনেক দিন পার হয়ে যায়। সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রিযাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দেয় জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মিলল না। এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এই সব উপলক্ষেই বিনি পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখনকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততটাই সুখবাহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। গিয়ে পৌঁছাতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? সভায় জাঁকিয়ে বক্তৃতা দেওয়া গেল। রবীন্দ্রনাথের থেকে 12টা উদ্ধৃতি দিলুম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষে পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার জো। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসলুম। বললাম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না আর কি। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময় চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো
অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে জানি এই একটাই সর্বাত্মসাধক বক্তৃতাই আমার সম্বল, রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এইটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। এ বাবা, ছি ছি, তুই এইসব করেছিস? কেউ ধরেনি তোকে? না, সেরকম তো না, এখনো ধরেনি কেউ। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটা ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চায়। প্রিন্সিপাল বললেন, বেশ বেশ, তবে ডেকে আনুন এখানে। ছেলেটি বললে, তিনি তো আসতে চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চল, আমি যাচ্ছি। বাবা, এতেই এত ক্রেজ? লোক দেখা করতে আসছে? তারপর কি হলো বল? হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না, তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলো চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলাম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্যের, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। আমায় চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের ওপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টার মশাই, আপনি? বলিস কি রে, সেই মাস্টার মশাই? তারপর? মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানেই এসে মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভুলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীর মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। সত্যি তো কিছুই দিতে পারিনি তোমাদেরকে, শুধু শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন
এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এটি এনে আমাকে দেখালে, ওরে চোখে আমার জল চলে এলো। কতদিন হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, সবাইকে এই লেখা দেখায় জানো। বলি, দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না। মাস্টার মশাইয়েরও গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, আমার যে কি আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার ওই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। তো একজন যদিও বলে, যেমন ধরে ধরে মারতেন, তিনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন? কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যি তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো তো, এখন। আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম। দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা আমি কোথায় রাখবো? আপনারা শুনলেন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম, মাস্টার মশাই ও স্ক্রিপ্টিং আইডিয়াতে আশীর্বাদ, অবনী প্রিন্সিপাল ও স্ক্রিপ্টিং আইডিয়াতে অপালক, গল্প কথক সুকুমার, স্ক্রিপ্টিং ও সমগ্র উপস্থাপন পরিচালনায় বিশ্বদীপ। আজকের উপস্থাপনা সারাংশ বর্ণনায় আমি সৃজা। সকলকে নমস্কার জানিয়ে আজকের শ্রুতি নাটক এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা শুনলেন সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম, মাস্টার মশাইয়ের ভূমিকায় আশীর্বাদ, অবনী প্রিন্সিপালের ভূমিকায় অপলোক, গল্প কথক সুকুমার ও সমগ্র উপস্থাপনা পরিচালনায় নীল। আজকের উপস্থাপনার সারাংশ বর্ণনায় আমি ইন্দ্রাণী। এই উপস্থাপনা আপনাদের আরও কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই সম্পিতা চন্দ্র, নিবেদিতা ধীবর, সুমন হালদার, অমৃত মণ্ডল, শরিমা বড়ুয়া ও প্রভৃতি শ্রোতাদের।
আপনার নিজের লেখা গল্পের শ্রুতিনাট্যের জন্য আমাদের ইমেল করতে পারেন। ডেসক্রিপশনে মেল আইডির উল্লেখ করা হয়েছে। চ্যানেলের নতুন শ্রোতারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার বক্তব্য জানাতে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনবেন কলমের